হুন্ডাই ভেনুর যে কারেন্ট মডেলটা আছে সেটা হচ্ছে ফার্স্ট জেনারেশন। ইনফ্যাক্ট ফার্স্ট জেনারেশনে সামান্য কিছু কসমেটিক চেঞ্জ করে এই মডেলটা লঞ্চ করা হয়েছিল। এখন 4 নভেম্বর 2025-এ সেকেন্ড জেনারেশন লঞ্চ করা হচ্ছে হুন্ডাই ভেনুর। এটা কমপ্লিটলি নেক্সট জেনারেশনই বলা যেতে পারে। এবার নতুন ভেনুতে পুরনো ভেনুর রেসপেক্টে কি কি আপগ্রেড হয়েছে আজকের ভিডিওতে এটা আলোচনা থাকবে। কি কি জিনিস আপগ্রেড করলে আরেকটু ভালো হতো বলে মনে হয় সেটাও আজকের ভিডিওতে থাকবে। এবং থার্ড, মার্কেটিং স্ট্র্যাটেজির ক্ষেত্রে মারুতি যে প্রসিডিওরগুলো অবলম্বন করে টু ইনক্রিজ দ্য সেল অফ আ প্রোডাক্ট, সেটা যদি হুন্ডাই অবলম্বন করে তাহলে কি হুন্ডায় লাভ হবে নাকি আদপেও লাভ হবে না, আজকের ভিডিওতে এইগুলোই থাকবে। ভিডিওর মেন পার্টটা জুড়ে কিন্তু থাকবে যে নতুন ভেনুতে পুরনো ভেনুর তুলনায় কি কি জিনিস চেঞ্জ হয়েছে বা আপগ্রেড হয়েছে। তো প্রথমেই চলে আসি ডাইমেনশনসে। এর লেন্থ হচ্ছে 3995 মিলিমিটার, মানে পুরনো ভেনুর যা লেন্থ নতুন ভেনুরও তাই লেন্থই আছে। হুইড হচ্ছে 1800 মিলিমিটার, পুরনো ভেনুর হুইড ছিল 1770 মিলিমিটার, অর্থাৎ 30 মিলিমিটার বেশি হুইড আছে। হাইট হচ্ছে 1665 মিলিমিটার নতুন ভেনুর, পুরনো ভেনুর হাইট হচ্ছে 1617 মিলিমিটার, অর্থাৎ হাইটও 48 মিলিমিটার বেড়ে গেছে। অর্থাৎ নতুন যে জেনারেশনটা আছে সেই গাড়িটার হুইড হচ্ছে 30 মিলিমিটার বেড়ে গেছে আর হাইট 48 মিলিমিটার বেড়ে গেছে। তাই জন্য ভেতরে যে কেবিন স্পেসটা আছে সেটাও হবে স্পেসিয়াস। এবার কেবিন স্পেসটা যে স্পেসিয়াস হবে সেটা বোঝা যাচ্ছে আরেকটা জিনিস দিয়ে। আগে মানে এখন যে হুন্ডাই ভেনুটা আছে সেটার হুইল বেস হচ্ছে 2500 মিলিমিটার, এবার যে নতুন ভেনুটা সেটার হুইল বেস হচ্ছে 2520 মিলিমিটার, অর্থাৎ হুইল বেসের ক্ষেত্রেও 20 মিলিমিটার বেড়ে যাচ্ছে। সুতরাং হুইল স্পেস বেড়ে যাওয়া মানেই হচ্ছে যে ভেতরে কেবিন স্পেসটা বেড়ে যাচ্ছে। এবার কেবিন স্পেসের সাথে সাথে যদি এদের যে লাগেজ স্পেসটা আছে বা ডিকিতে যে জায়গা আছে সেটাও যদি বেড়ে যায়, তার মানে বুঝতে হবে যে হুন্ডাইয়ের তরফ থেকে ভালোই ইঞ্জিনিয়ারিং করা হয়েছে নতুন ভেনুতে। সুতরাং এটা হচ্ছে একটা পজিটিভ পয়েন্ট যে নতুন ভেনুতে জায়গা বেশি থাকবে। এছাড়া নতুন ভেনুতে নতুন নতুন কিছু ডিজাইনও আসছে, যেমন ডিপ কাট স্টিয়ারিং ডিজাইন থাকবে, কার্ভ ডিসপ্লে থাকবে, বোসের সাউন্ড সিস্টেম থাকবে, হোয়াইট কালারের অ্যাম্বিয়েন্ট লাইটিং থাকবে। আর হুন্ডাইয়ের তরফ থেকে দাবি করা হয়েছে নতুন যে হুন্ডাই গাড়িটা আছে সেই গাড়িতে কুশনিংটা ভালো থাকবে, অর্থাৎ লং ড্রাইভের ক্ষেত্রে এটা অনেক আরামদায়ক হবে। তো এটাও হচ্ছে নতুন ভেনুতে একটা অ্যাডভান্টেজ। এবার যে এক্সিস্টিং ভেনুটা আছে সেটা K2 প্ল্যাটফর্মের ওপর বেস করে তৈরি হয়েছিল, কিন্তু এবার নতুন যে ভেনুটা আসছে যেটা 4 নভেম্বর থেকে আসছে সেটা K1 প্ল্যাটফর্মের ওপর বেস করে তৈরি হবে। ইনফ্যাক্ট এটা বলা যায় রিইনফোর্সড K1 প্ল্যাটফর্মের উপর বেস করে তৈরি হবে। রিইনফোর্সড K1 প্ল্যাটফর্মের দুটো সুবিধা আছে, এক এক করে আসি। এক হচ্ছে এটা ইলেকট্রনিক যে আর্কিটেকচার আছে সেটাকে সাপোর্ট করে, মানে ADAS 2 যেটা আছে সেটাকে সাপোর্ট করবে। এছাড়া মাল্টিপল স্ক্রিন সাপোর্ট করবে, ওভার দ্য এয়ার এটাকেও সাপোর্ট করে থাকে। আরেকটা জিনিস আমার মনে হয় নতুন যে ভেনুটা আসছে তাতে আইস ভার্সন তো থাকবে, অর্থাৎ ইন্টারনাল কম্বাসশন ইঞ্জিনওয়ালা ভার্সন তো আসবেই। কি কি ইঞ্জিন অপশনে আসছে সেটা একটু পরে আসছি। এর সাথে সাথে আমার মনে হয় কয়েক মাসের মধ্যে এর ইভিটাও লঞ্চ হয়ে যাবে, কারণ এই যে রিইনফোর্স K1 প্ল্যাটফর্ম আছে না, এটা মাল্টিপল আপনার ইঞ্জিন সাপোর্ট করে, মানে আইসকেও যেরকম সাপোর্ট করে ইভিকেও সেরকম ভাবে সাপোর্ট করে। তো সেই জন্যই হয়তো রিইনফোর্স K1 প্ল্যাটফর্মে গাড়িটাকে তৈরি করা হচ্ছে যাতে ইভি সাপোর্ট করে। এবার চলে আসি ইঞ্জিন অপশনে। কি কি ইঞ্জিন অপশনে এটা আসছে? 1.2 লিটারের ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিনে আসছে যেটা 82 bhp পাওয়ার জেনারেট করে আর 114 নিউটন মিটার টর্ক জেনারেট করে। 5 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশনেই এই গাড়িটা আসছে। 1.2 লিটারের যে ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিনটা আছে সেটা আপনারা জানেন যে i10 i20 অরা গাড়িতে দেখতে পাওয়া যায়। এছাড়া এদের 1 লিটারের টার্বো পেট্রোল ইঞ্জিন আসছে যেটা 118 bhp পাওয়ার জেনারেট করে ম্যাক্সিমাম, আর ম্যাক্সিমাম টর্ক জেনারেট করে 172 নিউটন মিটার। এটা 6 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশনে আসছে এবং 7 স্পিড ডিসিটিতে অ্যাভেলেবেল হবে। এছাড়া এদের 1.5 লিটারের CRDI ডিজেল ইঞ্জিন থাকবে যেটা 114 ম্যাক্সিমাম পাওয়ার জেনারেট করবে আর 250 নিউটন মিটার অফ টর্ক জেনারেট করবে ম্যাক্সিমাম। এটা ম্যানুয়াল ট্রান্সমিশনে আসবে, ইনফ্যাক্ট 6 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশনে আসবে আর 6 স্পিড টর্ক কনভার্টারেও আসবে। এরকম শোনা যাচ্ছে যে এদের যে ভেরিয়েন্টগুলো আছে তার মধ্যে 7খানা ভেরিয়েন্ট এরকম হবে যেগুলো পেট্রোল ভেরিয়েন্ট হবে আর 4খানা ভেরিয়েন্ট এরকম হবে যেগুলো ডিজেলে আসবে। এবার এইখানে আমার একটা বক্তব্য আছে। 1.2 লিটারের যে 4 সিলিন্ডার পেট্রোল ইঞ্জিনটা আসছে যেটা i10 i20 বা অরাতে দেখতে পাওয়া যায়, সেই ইঞ্জিনটাকে আমার মনে হয়, এটা পার্সোনালি, এটা তো সব জায়গাতেই 82 bhp মতো পাওয়ার জেনারেট করছে, অলমোস্ট 82 bhp মতো পাওয়ার জেনারেট করে ম্যাক্সিমাম। তো এটার
একটা ডায়নামোমিটার টেস্ট করাতে পারতো 1.2 লিটারের যে কাপ্পা ইঞ্জিনটা যেটার কথা বলছি, এবং সেটার পাওয়ারটা যদি একটু বাড়ানো যেত, মানে আমি বলছি না যে ইসিইউ স্টেজ 1-এর কথা যেখানে পাওয়ারটা বাড়ানো হয়, সেরকম কথা বলছি না, ডায়নামোমিটার টেস্ট করে এটার যদি পাওয়ারটা এবং টর্কটা একটু বাড়াতে পারতো, এবং সেই পাওয়ার আর টর্কটা যদি আপনার হুন্ডাই ভেনুর যে নতুন মডেলটা আসছে সেটাই দিতে পারতো, তাহলে হয়তো বেটার হতো। হ্যাঁ, আপনার কাছে তো রেঞ্জ আছে, কারণ ক্রেটার যে 1.5 লিটারের পেট্রোল ইঞ্জিনটা সেটা ম্যাক্সিমাম 113 বিএইচপির মতো পাওয়ার জেনারেট করে। আমি বলছি না যে অত পাওয়ার জেনারেট করাতে হবে, তার থেকে কম রাখো, কারণ এটা তো নিচের লেভেলের গাড়ি ক্রেটার থেকে, মানে ওটা তো সাব 4 মিটার লেভেলের একটা গাড়ি ভেনুটা, আর ওটা হচ্ছে 4 মিটারের থেকে বড় গাড়ি। সুতরাং ওর থেকে পাওয়ার কম রাখো, রেখে 1.2 লিটারের কাপ্পা ইঞ্জিনটাকে নতুন পাওয়ার দিয়ে কিংবা পাওয়ার একটু ইনক্রিজ করে এবং টর্কটাও ইনক্রিজ করে এরা কিন্তু লাগাতে পারতো। এটা আমার সাজেশন। সেকেন্ড সাজেশন যেটা হচ্ছে যে এরা একটা সিএনজি লঞ্চ করতে পারতো। এদের সিএনজি নেই এরকম নয়, এদের যে অরা গাড়ি আছে তাতে হাই সিএনজি আছে, i10 আছে। সুতরাং সিএনজি গাড়ি যদি, ইনফ্যাক্ট 1.2 লিটারের পেট্রোল ইঞ্জিনের ওপরই আছে, এই কাপ্পা ইঞ্জিনটার উপরে। সুতরাং এরা যদি একটু সিএনজি লঞ্চ করতে পারতো তাহলে হয়তো একটু বেটার হতে পারতো। আমি জানি না কেন সিএনজি লঞ্চ করে না, হয়তো এরকম হতে পারে যে সিএনজিতে বেশি পাওয়ার দিচ্ছে না, তো হুন্ডাই ভেনুর মতো গাড়ি যেটা পাওয়ারফুল গাড়ি হতে যাচ্ছে তাতে সিএনজি থাকবে, সেরকম পাওয়ার জেনারেট করতে পারবে না, সেটা কিরকম হবে, হয়তো এই রকম কথাটা ভেবে এরা সিএনজিটা ইনস্টল করেনি বা সিএনজিতে এই গাড়িটাকে লঞ্চ করছে না, আগেও ছিল না এখনো করছে না। এবার মার্কেটিং স্ট্র্যাটেজির ব্যাপারটায় আসি। মারুতি সুজুকির যে ভিক্টোরিস গাড়িটা আছে ওটা ভারত এনসিপি ক্র্যাশ টেস্ট এবং গ্লোবাল এনসিপি ক্র্যাশ টেস্ট দুটোতেই এটা 5 স্টার রেটিং এনে দিল। তার মানে কি, গাড়িটা যখন লঞ্চ করলো মারুতি সুজুকি তখন প্রথম থেকেই একটা হাইপ তৈরি করে দিল মানুষের মধ্যে যে দেখো মারুতির গাড়িতেও কিন্তু 5 স্টার রেটিং পাওয়া যায়, মারুতির গাড়িও কিন্তু দুরকম টেস্ট করানো যায়, ভারত এনসিএপি অ্যাজ ওয়েল অ্যাজ গ্লোবাল এনসিএপি। কিন্তু হুন্ডাই এর ক্ষেত্রে ওদের উচিত কি যে 5 স্টার রেটিংটা আনানো, মানে ভেনু যে নতুন গাড়িটা আছে সেটা যদি 5 স্টার রেটিং আনতে পারে তাহলে কি সেলটা বাড়বে? আমার তো মনে হয় না। কারণ এর আগে একটা জিনিস হয়েছিল যে কিয়ার যে সিরস গাড়িটা আছে ওরা যখন লঞ্চ করেছিল তার কয়েকদিন পরে মনে হয় এটাকে 5 স্টার রেটিং এনেছিল, কিন্তু 5 স্টার রেটিং আনা সত্ত্বেও আপনি দেখুন যে সিরস গাড়ি সেরকম ভাবে সেল হচ্ছে না। সুতরাং 5 স্টার রেটিংটাই আমার মনে হয় না একমাত্র ক্রাইটেরিয়া, কারণ সিরস গাড়ি বিক্রি না হওয়ার কারণ হচ্ছে অন্য, কারণ এটাকে পজিশনিং করেছে সনেট আর সেলটসের মাঝখানে। এবার মানুষ এমনিই কনফিউজ হয়ে যাচ্ছে যে কোন গাড়িটা কিনবে, সনেট কিনবে নাকি সিরস কিনবে নাকি ওয়ান স্টেপ আপ করে ওরা সেলটস কিনবে। তো এই কনফিউশনের জন্য সিরস গাড়িটাকে লোকে অ্যাভয়েড করছে, আর সেই জন্যই 5 স্টার রেটিং হওয়া সত্ত্বেও সিরস গাড়িটা সেরকমভাবে সেল দিতে পারছে না। সুতরাং আমার মনে হয় না যে একটা ক্র্যাশ টেস্ট রেটিং অবশ্যই একটা ক্রাইটেরিয়া থাকা উচিত, কিন্তু এই ক্রাইটেরিয়াটা অতটা খাটবে না যেখানে গাড়ির সেলটাকে ইনক্রিজ করতে সাহায্য করবে। কারণ ক্রেটার ক্ষেত্রেও দেখবেন কোনো রিসেন্ট এনসিএপি ক্র্যাশ টেস্ট হয়নি যেখানে একটা 5 স্টার রেটিং পেয়েছে। এই নতুন ভেনু গাড়িটা যদি এই মুহূর্তে টেস্টিং না করেও ওরা লঞ্চ করে দেয় তাহলেও কিন্তু গাড়ির বিক্রি ভালো হবে, কারণ হুন্ডাই নিজস্ব যে গাড়িগুলো আছে তার মধ্যে কিন্তু ভেনুর কোনো কম্পিটিটর নেই। সুতরাং ভেনুর সেল হতে কোনো অসুবিধে হওয়ার কথা নয়। হ্যাঁ, যদি 5 স্টার রেটিংটা এনে দেয় তাহলে হয়তো এক্সট্রা একটা অ্যাডভান্টেজ পাবে, কিন্তু সেলটাকে বিশাল ইনক্রিজ করতে সেরকম ভাবে হেল্প করবে না। তো যাই হোক, আজকের ভিডিওতে এটাই বলার ছিল যে নতুন ভেনুতে পুরনো ভেনুর রেসপেক্টে কি কি নতুন ফিচার্স এসছে, কি কি মার্কেটিং স্ট্র্যাটেজি হুন্ডাইয়ের অবলম্বন করা উচিত। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন। আমি এরকম অটোমোবাইল ভিডিও নিয়ে মাঝে মাঝেই আসতে থাকি এই চ্যানেলে। আর যারা 4 হুইলার চালান তারা সিট বেল্ট পরবেন, যারা 2 হুইলার চালান হেলমেট পরবেন। খুব ভালো থাকবেন।